অলরাইট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব থিম রাইটিং নিয়ে। এবং এইচএসসি তে তোমাদের থিম রাইটিং খুব ইম্পর্টেন্ট এবং খুব ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ থিম রাইটিংটা অনেকটা হচ্ছে কিসের মতো, ওই যে সামারির সঙ্গে মিলে যায়। সামারির সঙ্গে মিলে যাওয়ার কারণে অনেকে কনফিউজড যে সামারি কিভাবে লিখবো, থিম কিভাবে লিখবো। সো আজকের ক্লাসে আমি খুবই ব্রিফলি এবং খুবই পিন পয়েন্ট করে কিভাবে থিম লিখতে হয়, স্টেপ বাই স্টেপ প্রসেস করে নিয়ে আলোচনা করবো। তো তোমরা একটু কেয়ারফুলি এবং অ্যাটেন্টিভলি ক্লাসটা করার চেষ্টা করো। ওকে ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা বুঝি যে থিম কাকে বলে। থিমের ডেফিনেশনটা জানা থাকলে আমাদের আসলে থিম নিয়ে থিম লেখা অনেক সহজ হবে। সো আমরা প্রথমে থিমের ডেফিনেশনটা দেখবো। খেয়াল করো, থিম মানে হচ্ছে, এই যে খেয়াল করো, থিম মানে হচ্ছে খুব সিম্পলি, আমরা তো সাধারণত থিম এবং সামারির মধ্যে কি করে ফেলি, মেস আপ করে ফেলি। তো এটা যাতে না হয় সেজন্য আমরা ভালো ভালো করে বুঝিনি। থিম হচ্ছে কি, দেখো খেয়াল করো, থিম হলো কোন কবিতা, গল্প, উপন্যাস বা কোনো লেখা, মানে কোন লেখা বলতে যে কোনো প্যাসেজ বা যে কোনো টেক্সট অথবা কোনো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মূল ভাব, এখানে কি বলছে, প্যারাগ্রাফের মূল ভাব। তবে এই মূল ভাব সামারির মতোই, কিন্তু এখানে সামারির সঙ্গে কি পার্থক্যটা কি, সামারির সঙ্গে পার্থক্যটা হচ্ছে এখানে খুব খেয়াল করে দেখবা যে কেন্দ্রীয় বার্তা বা অন্তর্নিহিত শিক্ষা লেখক যা পাঠকের কাছে পৌঁছে দিতে চান। হ্যাঁ, সামারি এবং থিমের মধ্যে এখানে পার্থক্যটা খুব সহজভাবে খেয়াল করার চেষ্টা করো। লেখক আসলে কি বলতে চেয়েছেন, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে থিম। তুমি কিভাবে বুঝবা যে এটা টেক্সটের মধ্যে, টেক্সটের মূল ভাবটাকে আমরা বলি সামারি, আবার একটা টেক্সটের মূল ভাব বা কেন্দ্রীয় বার্তা বা কেন্দ্রীয় মেসেজ যেটা লেখক পৌঁছাতে চান পাঠকের কাছে, সেটাও হচ্ছে থিম। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, খুব সিম্পলি খেয়াল করে দেখো। আমরা যখন ছোটবেলা আমরা যত গল্প শুনতাম, এই গল্পের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাই না? তো গল্পের মধ্যে কিন্তু, ধরো ফর এক্সাম্পল ফ্রেন্ডশিপ নিয়ে কোনো একটা গল্প, তাই না? তো ফ্রেন্ডশিপ নিয়ে গল্প, কিন্তু এই গল্পের মাধ্যমে একটা মেসেজ দেওয়া হইতো যে ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট, আমাদের লাইফে খুবই এসেনশিয়াল। কিন্তু গল্প যেমনই হোক, কিন্তু আমরা এখান থেকে এইটা বুঝতাম যে মানে জগতে বন্ধু খুব দরকার, বন্ধু ছাড়া হয় না, কিন্তু সবাই আবার প্রকৃত বন্ধু হয় না। এরকম একটা মেসেজ কিন্তু আমরা পাইতাম। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আহ, কিসের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে, সামারি এবং থিমের মধ্যে পার্থক্যটা তোমরা খেয়াল করো। এখানে খেয়াল করে দেখো, সামারি, থিম কি করে, থিম হচ্ছে গিয়ে তোমার মূল বার্তা যেটা সেটা প্রকাশ করে। মূল বার্তা মানে সামারির মতো একেবারে প্রতিটা ইম্পর্টেন্ট ডিটেলস শেয়ার করা দরকার নাই, মূল বার্তাটা, মূল মেসেজটা শুধু শেয়ার করা হবে। এবং এটি কি হয়, এটি সাধারণত এটি পূর্ণাঙ্গ বাক্যে প্রকাশ করা হয়। এটা কিন্তু কি না মানে লম্বা প্যাসেজ লিখতে হবে সেরকম বিষয় না। এবং থিম হচ্ছে গিয়ে একটা সার্বজনীন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, যা জীবনের গুরুত্বপূর্ণ উপলব্ধি তুলে ধরে। এখন এইটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা কি করি, একটা বক্স দেখাই, টেবিল দেখাই, টেবিলের মধ্যে আছে দুইটার মধ্যে পার্থক্য কি, এইখানে খেয়াল করে দেখো। থিম আর টপিকের মধ্যে একটা পার্থক্য আছে এখানে। ফর এক্সাম্পল ধরো একটা প্যাসেজ, একটা গল্প লেখা মানে কি নিয়ে, লাভ নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে টপিক। এখন এইখান থেকে মেসেজ, মানে মেসেজটা হচ্ছে এটা, যে লেখক বলতে চাইতেছে যে সত্যিকারের ভালোবাসার ত্যাগ স্বীকার করতে শেখা। হ্যাঁ, অথবা ধরো ফ্রেন্ডশিপ নিয়ে একটা গল্প, অথবা একটা কবিতা, অথবা একটা উপন্যাস। এখন দেখা যাবে লম্বা একটা উপন্যাস তুমি পড়ছো, পড়ার পরে একটা মেসেজ বা একটা শিক্ষা তুমি এখান থেকে পাইছো, সেটা হচ্ছে যে প্রকৃত বন্ধু বিপদের সময় পাশে থাকে। এই যে বন্ধু অনেক ধরনের হয়, বন্ধুর সাথে অনেক কিছু ঘটে গেছে, মানে গল্পে দেখবা অনেক কিছু হয়েছে বন্ধুর সাথে, কিন্তু দেখা গেছে তুমি ফাইনালি যে মেসেজটা পাইছো বা যে শিক্ষাটা তুমি নিছো সেটা হচ্ছে যে প্রকৃত বন্ধু সে যে বিপদের সময় পাশে পাওয়া যায়। অথবা ধরো এইভাবে ধরো এডুকেশন। হ্যাঁ, এডুকেশন কি, কাকে বলে, এডুকেশন, এডুকেশনের গুরুত্ব, এবং এডুকেশন কিভাবে হয় সবকিছু আমরা বুঝি। কিন্তু তুমি যে গল্প বা যে উপন্যাসটা পড়ছো, দেখবা সেই উপন্যাসে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু তুমি ফাইনালি যে মেসেজটা পাইবা বা পেয়ে থাকো সেটা হচ্ছে শিক্ষা মানুষের জীবনে পরিবর্তনের শক্তি রাখে। মানে শিক্ষা এমন একটা ব্যাপার যেটা মানুষের জীবনকে পাল্টায় ফেলে। ঠিক আছে। সো এখন এই যে এই যে কথাগুলো, এই যে এখানে যে কথাগুলো আছে যে মানে প্রকৃত বন্ধু মানে ভালোবাসা মানুষকে ত্যাগ স্বীকার করতে শেখায়। হ্যাঁ, প্রকৃত বন্ধু মানে কি হয়, বিপদের সময় পাশে থাকে। এইগুলো হচ্ছে মেইন মেসেজ। মানে একটা গল্প, লম্বা একটা গল্পের মাধ্যমে দেখা গেছে রাইটার এইটা বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, আরো কমন একটা গল্প মনে পড়ছে, এই যে তোমাদের ছোটবেলা আমরা সবাই পড়ছি, এই যে দুষ্ট রাখালে গল্পটা। সে কি করতো, সে গরু চড়াইতে বা মানে গরু চড়াইতে পাহাড়ে যাইতো, যাইয়া হঠাৎ মানে সে কি করতো, মজা করতো যে বাঘ আসছে, বাঘ আসছে। তো মানুষ তাকে উদ্ধার করার জন্য দৌড়ে যাইতো, যে তো আসলে বাঘ আসে নাই, সে বলতো কি আমি মজা করছি আসলে তোমাদের সাথে। এইভাবে একদিন কি হলো, সত্যি সত্যি বাঘ আসছে। বাঘ আসার পরে
ওই দিন সে বাঘ বাঘ বলে চিৎকার করলো, কিন্তু কেউ মানে বাঁচানোর জন্য কেউ যায় নাই। কেন যায় নাই? কারণ সবাই ধরে নিচ্ছে সে সে রাখাল মিথ্যু, সে সবার সঙ্গে এরকম মানুষের সঙ্গে মজা করে, মানুষের কষ্ট দিয়ে সে মজা পায়। তো এইখানে গল্পটা কিন্তু শেষ। কিন্তু তুমি খেয়াল করে দেখো, এই ছোট্ট একটা গল্পের মাধ্যমে কিন্তু আমরা একটা মেসেজ পাই, একটা শিক্ষা পাই। বা যে গল্পটা বলছে বা যে গল্পটা বানাইছে সে কিন্তু একটা মেসেজ দিতে চাইছে। সেই মেসেজ দিতে চাইছে এইটা, যে মানুষের বিশ্বাস নষ্ট করা ঠিক না। তুমি যদি কখনো কখনো কারো বিশ্বাস নষ্ট করো, তোমাকে এর জন্য মূল্য দিতে হবে। তো আমরা এখান থেকে এই শিক্ষাটা পাইলাম যে প্রতারণা ভালো না, কিন্তু মানুষের 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 বিশ্বাস, মানুষের আস্থা নষ্ট করা উচিত না। এই যে তুমি একটা শিক্ষা পাইলা, বা এই শিক্ষাটাই হচ্ছে তোমার থিম। এইটা হচ্ছে মেইন মেসেজ, এইটা হচ্ছে মূল কথা। এক লম্বা 1 ঘন্টা একটা গল্প বলছে, কিন্তু গল্পের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এইটা আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এটা আসলে বলা দরকার নাই, তুমি অটোমেটিক্যালি বুঝে ফেলতে পারবা যখন, যদি তুমি একটা টেক্সট, একটা পোয়েম অথবা একটা নভেল বা শর্ট স্টোরি ভালো করে মন দিয়ে পড়ো, থরলি পড়ো, অ্যাটেন্টিভলি পড়ো, দেখবা সে কি বলতে চাইছে সেটা সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে লেখা থাকবে না, কিন্তু তুমি বুঝে ফেলবা যে রাইটার আসলে এই গল্প দিয়ে আমাদেরকে এই শিক্ষা দিতে চাইছে। সো আসলে রাইটার যে গল্পের, যে মানে গল্পের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে যা শিখাতে চায়, সেটাই হচ্ছে গিয়ে থিম। ঠিক আছে? এখন এই জন্য তোমাদের এই থিম লিখতে গেলে তোমাদের যে কয়েকটা কাজ করা লাগে। প্রথম কাজ হচ্ছে থিম, মানে আমরা যখন সামারিতে ক্লাস করছিলাম, সে সময় তোমাদেরকে আমি বলছিলাম যে সামারির একটা স্ট্রাকচার আছে, একটা প্যাটার্ন আছে, একটা মানে কিভাবে শুরু করা লাগবে, মাঝখানে কি লিখবো, তারপরে কি লিখবো, তারপরে একবার ফাইনালি কি লিখবো, সেটা কিন্তু একটা প্যাটার্ন আছে, একটা স্ট্রাকচার আছে। সো আমি আজকে তোমাদেরকে থিম রাইটিং এর একটা স্ট্রাকচার বলে দিচ্ছি, এবং তোমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করো, আই হোপ তোমরা সবাই ভালো করবা। হ্যাঁ, যে এটা গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, স্পেলিং মিস্টেক থাকতে পারে, কিন্তু তোমার ওভারঅল স্ট্রাকচারটা যদি বুঝে ফেলতে পারো, আবার এটা যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা খুব ভালো করবে। সো প্রথমত হচ্ছে স্ট্রাকচারের, মানে প্রথমে যে কাজটা করা সেটা হচ্ছে ওই সামারি রাইটিং এর মতোই আমাদেরকে একটা ভূমিকা দিতে হবে, ইংলিশে এটা বলে ইন্ট্রোডাকশন। অর্থাৎ সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে বলে দিতে হবে যে রাইটার বা এই যে পয়েট বা কবি কি বলতে চাইছে, কি বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছে। ঠিক আছে? প্রথমে আমাদের মনে আছে নিশ্চয় তোমাদের, যে আমরা যখন সামারির কথা বলছিলাম তখনই আমরা বলছিলাম যে প্রথম সেন্টেন্সে বা প্রথমে আমরা কি করব, টপিকটা ইন্ট্রোডিউস করাই দিব। তো এই সেন্টেন্সটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, অথবা তুমি বলতে পারো এটাকে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলা হয়, ইন্ট্রোডাক্টরি। অথবা ধরতে পারো ওপেনিং লাইন। হ্যাঁ, ওপেনিং লাইন বলতে পারো, তুমি বলতে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। সো প্রথমে তোমাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অথবা ওপেনিং লাইন দিতে হবে, যেটার উদ্দেশ্য হচ্ছে তুমি কি বিষয় নিয়ে লিখতেছো। তুমি যে পোয়েম লিখতেছো, পোয়েমটা যখন তুমি ভালো করে বুঝবা, তুমি বুঝে ফেলতে পারো যে পোয়েমের মেইন আলোচ্য বিষয় হচ্ছে এইটা। সো তুমি এক বাক্যে, এক সেন্টেন্স সেটা বলে ফেলবা। এটাকে বলা ভূমিকা। তারপরে কাজ কি? তারপরে ভূমিকার পরে আমাদের মনে করে দেখো, আমরা সামারিতে বলছিলাম ভূমিকার পরেই হচ্ছে আমাদেরকে বলতে হবে মেইন যে সারগর্ভটা বলবো। এইটা কি? খেয়াল করে দেখো, এটা হচ্ছে মূল ভাব বা সেন্ট্রাল থিম, মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে রাইটার, যে কথা, মানে ফর এক্সাম্পল ধরো ফ্রেন্ডশিপ নিয়ে লিখতেছে, ফ্রেন্ডশিপ নিয়ে একটা কবিতা, ফ্রেন্ডশিপ নিয়ে একটা শর্ট স্টোরি অথবা নোভেল। হ্যাঁ, এই ফ্রেন্ডশিপ হচ্ছে গিয়ে ধরো এটা টপিক বা ইন্ট্রোডাকশন, তুমি বলবা যে দিস পোয়েম ইজ অ্যাবাউট অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ, বা অ্যাবাউট অ্যাবাউট দ্য নেসেসিটি অফ ফ্রেন্ডশিপ। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপর যেটা বলবা, তুমি যে মেসেজটা পাইছো, তুমি হয়তো হয়তো তুমি এটা বুঝতে পারছো গল্পটা পড়ে বা পোয়েমটা পড়ে, যে সকলেই বন্ধু হয় না, কিছু মানুষ বন্ধুর বেশ ধরে থাকে, আসলে তারা প্রকৃত বন্ধু না। বন্ধু তারাই যারা বিপদের সময় পাশে থাকে। সো এই যে বললাম তুমি, যে তারাই প্রকৃত বন্ধু যারা বিপদের সময় পাশে থাকে। এই লাইনটা হচ্ছে তোমার সেন্ট্রাল থিম বা মেইন, মূল ভাব। অথবা বলতে পারো যে টোটাল পোয়েমে বা শর্ট স্টোরি বা প্যাসেজের মধ্যে রাইটার এই এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছিল। সো এখানে দেখো বলা আছে যে সেন্ট্রাল থিম বা মূল ভাব হচ্ছে লেখক অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, পাঠককে কি বোঝাতে চাইছে, পাঠককে এই গল্পের মাধ্যমে বা কবিতার মাধ্যমে পাঠককে সে কি শিখাইতে চাইছে। এটাকে বলা হয় কি, সেন্ট্রাল থিম। ঠিক আছে? এটা হবে আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ওপেনিং লাইন লেখার পরেই আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তারপরে দেখি আমাদের কি করতে হবে। এরপরে মোটামুটি দেখো একেবারে সামারির মতোই, তোমরা সামারি যারা প্র্যাকটিস করছো, সামারি ক্লাস যারা করছো, তারা নিশ্চয়ই খুব ভালো বুঝতে পারবা যে সামারিটা যেভাবে লিখবো, সামারির সঙ্গে এখানে থিম রাইটিং এর একটা মিল আছে, কিন্তু খুবই সিগনিফিকেন্টলি সামারির সঙ্গে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে, সেটাও তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? 3 নম্বরে যে কাজটা করতে হবে, মনে হচ্ছে তোমাদের নিশ্চয়, আমরা সামারিতে একটা কি লিখতাম, কনক্লুডিং সেন্টেন্স দিতাম। এই কনক্লুডিং সেন্টেন্স মানে হচ্ছে নিজের, মানে
একটা একটা গুরুত্ব তুলে ধরে, একটা মানে এইখানেও আমরা একটা সেন্টেন্সে সেটা বলে ফেলবো। খেয়াল করে দেখো কি বলছি এখানে, যে সামারি, মানে সরি, থিম রাইটিং এ আমাদের এটা কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে। এটাকে বলে কনক্লুডিং সেন্টেন্স অথবা এন্ডিং সেন্টেন্স, ঠিক আছে? এই কনক্লুডিং সেন্টেন্স অথবা এন্ডিং সেন্টেন্সের পারপাসটা কি? হ্যাঁ, পারপাসটা হচ্ছে রাইটার যেটা বলতে চাইছে এটা একেবারে আরো ব্রিফলি শেষমেশ নিজের নিজের ভাষায় বলে ফেলা, ঠিক আছে? তো তুমি বলতে পারো, এটাকে বলতে পারো কনক্লুডিং সেন্টেন্স অথবা এন্ডিং সেন্টেন্স, ঠিক আছে? এই এন্ডিং সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলতে পারো যারা মানে ওই যে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম বার্গারের মতো আর কি, লাস্টে শেষে যে বন্ড থাকে এই বন্ডের মতো আর কি। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা, স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা একটা সেন্টেন্সের মধ্যে এক সেন্টেন্স দিয়ে আমরা টপিকটা ইন্ট্রোডিউস করাই দিব, যেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অথবা ওপেনিং লাইন। দুই নম্বরে হচ্ছে মূল ভাব বা সেন্ট্রাল থিম, এটা এখানে তুমি দুইটা সেন্টেন্স লিখতে পারো অথবা একটা সেন্টেন্স দিয়ে লিখে ফেলতে পারো। খুব জরুরি না যে তোমাদের দুইটা তিনটা সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? এক সেন্টেন্স বলে ফেলতে পারলেই বেটার, খুব বেশি লেখা দরকার নাই। তিন নাম্বার হচ্ছে ফাইনালি তোমাদেরকে কি করে রাখবে, কনক্লুশন দেওয়া লাগবে, যেটাকে আমরা বলি কনক্লুডিং সেন্টেন্স অথবা এন্ডিং সেন্টেন্স। তো এটা হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। এই ইনশাল্লাহ এই স্ট্রাকচার ফলো করে লিখলে আমরা আশা করি তোমরা মানে 8-এর মধ্যে 8ই পেয়ে যাবে, যদি বাকি আর কোনো প্রবলেম না থাকে আর কি, ঠিক আছে? সো এখন দেখি আমরা এরপরে আমাদের কি কি বিষয় খেয়াল রাখা লাগবে। আমাদের কিন্তু লেখার সময় এখন শুরু নেই, আমরা জাস্ট প্ল্যানিং করতেছি কিভাবে লিখবো, ঠিক আছে? এরপর দেখো কি করা লাগে। এরপরে হচ্ছে আমরা কি করব দেখো, এরপরে এখানে হচ্ছে উম, কি করা লাগবে আমাদের। এটা তো হচ্ছে প্ল্যান, এটা এটা হচ্ছে আমরা কিভাবে লিখবো, মানে কয়টা পার্ট থাকবে রাইটিং এর। এবং লেখার আগে আমাদের কি করা লাগবে, লেখার শুরুতে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে খুবই অ্যাটেন্টিভলি, হ্যাঁ, রিড অ্যাটেন্টিভলি, গল্প হোক অথবা ধরো নভেল হোক অথবা শর্ট স্টোরি হোক অথবা পোয়েম হোক, হোয়াট এভার। সাধারণত তোমাদের এইচএসসি তে সাধারণত পোয়েমই দিয়ে দেয়। আর 9 আউট অফ 10, মানে 10টার মধ্যে 9বারই কি হয়, দেখবা যে পোয়েমই আসছে। আহ, কদাচিৎ অনেক কিছু আসতে পারে। তো ধরে নাও পোয়েম আসছে, তো তোমার কাজটা হচ্ছে প্রথমে এই পোয়েমটা খুব ভালো করে পড়া, যত ভালো করে পড়তে পারবা। সামারি ক্ষেত্রে বলছিলাম এই এই ধরনের টেক্সট, সামারি কিংবা থিম রাইটিং এর সময় টেক্সট যত ভালো করে পড়া যায়, যত ভালো করে বুঝতে পারো, তোমাদের জন্য থিম বা সামারি লেখা তত সহজ হয়, তত প্রিসাইজ হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম কাজ, খুবই অ্যাটেন্টিভলি পড়া লাগবে, যত ভালোভাবে পড়া যায়। তারপর হচ্ছে লিখতে হবে একটু ব্রিফলি। হ্যাঁ, তোমাদেরকে বলি, তোমাদের কোয়েশন লেখাই থাকে রাইট অ্যাট লিস্ট 50 ওয়ার্ডস অথবা 60 ওয়ার্ডস। সামারিতে কিন্তু সাধারণত ওয়ার্ড লিমিট দেওয়া থাকে না, কিন্তু এই যে থিম রাইটিং এ কিন্তু একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, যে তুমি 50টা ওয়ার্ড লিখবা নাকি 60টা ওয়ার্ড লিখবা, বলা বলা থাকে। সুতরাং তুমি কি, তোমাকে ওইটা মাথায় রেখে তোমাকে গোছানো লাগবে। সো লিখতে হবে কি, ব্রিফলি, আই মিন সংক্ষিপ্ত আকারে, খুব লম্বা বলার কোনো সুযোগই নাই যেহেতু তোমাদের ওয়ার্ড লিমিট দিয়ে দিছে। সো থিম সবসময় সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক বলতে কি, তুমি যে টপিকে পয়েন্টটা আছে ওই টপিকে থাকা লাগে, তুমি এর বাইরে যাওয়া যাবে না। তুমি এই টপিক ধরে চলে গেলে অন্য অন্য প্রসঙ্গে সেটা করা যাবে না। তোমাকে ডেফিনেটলি স্টিক টু দা পয়েন্ট, তোমাকে পয়েন্টের যে পয়েন্ট ওই পয়েন্টের সাথে থাকতে হবে, ঠিক আছে? তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কারেক্ট গ্রামার। ডেফিনেটলি তোমাদেরকে কারেক্ট গ্রামার ইউজ করা লাগবে। এই কারেক্ট গ্রামার মানে কি? কারেক্ট গ্রামার মানে হচ্ছে তোমার এই যে গ্রামার ইউজ করা লাগবে, স্পেলিং পারফেক্টলি এবং কারেক্ট সেন্টেন্স ইউজ করা লাগবে। হ্যাঁ, গ্রামাটিক্যাল মিস্টেক গুলো তো অবশ্যই বুঝতেই পারো, এটা তোমাদের মার্ক কমাই দিবে, এদিকে যত্ন নেওয়া দরকার, ঠিক আছে? এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হবে ইউনিক। ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইউনিক হবে। অর্থাৎ সাধারণত যেহেতু পোয়েম থাকে, পোয়েমে তো মানে সেন্টেন্স এলোমেলো থাকে, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝা যায় না যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অবশ্যই কি করা লাগবে, পোয়েম থেকে যদি থিম লিখতে হয় অবশ্যই তোমাদের সেন্টেন্স প্যাটার্ন ভালো করে বোঝা লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে কারেক্ট গ্রামার ব্যবহার করার কোনো বিকল্পই নাই। আর এখানে যেটা বলো ফাইনালি যে 4 নম্বরে ইউনিক ল্যাঙ্গুয়েজ। ইউনিক ল্যাঙ্গুয়েজ মানে কি, পয়েট আমি কবি যেইভাবে কথাগুলো বলছে তুমি সেই কথাগুলোই নিজের ভাষায় বলবা। হ্যাঁ, তুমি এখানে প্যারাফ্রেজিং করবা, সিনোনিম ইউজ করবা, ঠিক আছে? তোমাদের তো এমনিতে সিনোনিম অ্যান্টোনিম বলে একটা টপিক থাকবে তোমাদের সেকেন্ড পেপারে। তো সেক্ষেত্রে তোমাদের ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করা লাগবে। ল্যাঙ্গুয়েজ ইউনিক করার জন্য তোমাদের প্যারাফ্রেজিংটা করা লাগবে আর হচ্ছে সিনোনিম ইউজ করা লাগবে। সো এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে। অর্থাৎ তুমি যত ভালো করে পয়েমটা পড়বা বা টেক্সট পড়বা তত তুমি কি করতে পারবা, এই যে টেক্সটটা বুঝতে পারবা। যত ভালো টেক্সট বুঝতে পারো তোমার জন্য মূল পয়েন্টটা, মূল থিমটা বুঝতে তোমার জন্য তত সহজ হবে, ঠিক আছে? সো এইটা তোমাদের করা লাগবে। এরপরে দেখো কি করা যায়। এরপরে হচ্ছে
তোমরা কিভাবে বুঝো? ধরো তুমি পয়েমটা ভালো করে পড়লা, কয়েকবার পড়লা, পরে বুঝবা কিভাবে যে আসলে এই পয়েমের মূল বিষয়টা কি? ঠিক আছে? এই এটা করার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে মানে গল্পটা কি নিয়ে, অথবা কবিতাটা কি নিয়ে, গল্প উপন্যাস বা যাই হোক এটা কি নিয়ে লিখছে সেটা ভালো করে বোঝা দরকার। ঠিক আছে? সো এটা করা দরকার। এটা হচ্ছে আমরা গল্পটা ভালো করে বুঝবো, গল্পের বিষয়টা কি। যেমন বললাম যে এটা হতে পারে যে নভেল, এটা হতে পারে লাভ, এটা হতে পারে তোমার ফ্রেন্ডশিপ, এটা হতে পারে ফ্যামিলি, এটা হতে পারে স্টাডি, এরকম একটা বিষয়, টপিক। তারপর যখন বুঝবা, তারপরে যে মানে এটা হচ্ছে টপিকটা বুঝে ফেললা, তাই না? গল্পের বিষয়টা কি, কি নিয়ে লিখতেছে। তারপরে ধরো আছে এখানে বলো গল্পের অন্তর্নিহিত বার্তা। এই গল্প পড়ার পরে বা মানে অথবা ধরো এই যে পয়েমটা পড়ার পর তুমি বুঝতে পারবা যে আসলে রাইটার এখানে কি বলতে চাইছে। ঠিক আছে? মানে লেখক গল্পের মাধ্যমে সে কি বোঝাতে চেয়েছে, এইটা ভালো করে পড়লে তোমার তোমার মানে বোঝা পসিবল। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে গল্প থেকে তুমি কি শিক্ষা পাও, মানে তুমি এখান থেকে কি শিক্ষা পাও, নিজেকে প্রশ্ন করো জাস্ট। আর কিছু না, নিজেকে প্রশ্ন আছে আমি এখানে কি বুঝতে পারি, কি শিক্ষা নিতে পারি এখান থেকে। ঠিক আছে? তো এই এখানে সিম্পলি বলা আছে তোমার যে নিজেকে প্রশ্ন করো, নিজেকে তুমি প্রশ্ন করো যে আসলে এই গল্প থেকে আমি কি মেসেজ পাই। মানে তুমি তোমার মতো করে বুঝো। তোমার এক্সপার্ট বা স্কলার হওয়া দরকার নয়, পণ্ডিত হওয়া দরকার নয়, তুমি তোমার মতো করে বুঝো। ঠিক আছে? তুমি তোমার মতো করে বুঝো যে এই গল্প থেকে বা এই পোয়েমে পোয়েমে আমি কি শিখতে পারছি। আর তারপর বুঝতে পারবো, অটোমেটিক বুঝতে পারবো যে রাইটার এইটাই বোঝাতে চাইছে। তোমার আনসারটা একেবারে অন্য আরেকজনের মতোই হবে না, ডিফারেন্ট হতে পারে। তুমি একটা বুঝছো, কারণ একজন রাইটার যিনি লিখছেন তিনি একমাত্র ভালো বোঝেন যে তিনি কি বোঝাতে চাইছেন। দেখা যায় 10 জন স্টুডেন্টের যদি একটা পয়েম পড়ে, 10 জন স্টুডেন্টের যেহেতু আইকিউ মেধা তারপর ইন্টেলিজেন্স সমান না, যার কারণে কি হবে 10 জনের কিন্তু 10 জনের কাছে 10 রকমের মেসেজ পৌঁছাবে। 10 জন 10 ভাবে ইন্টারপ্রিট করবে, 10 জন 10 ভাবে এটাকে এক্সপ্লেন করবে। সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে আমার আনসারটা ওর মতো হইলো কিনা, আমার আনসারটা টিচারের মতো হয় কিনা। না, এটা কোনো টেনশনের বিষয় না, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার কাছে একরকম মনে হয়েছে, তোমার কাছে অন্যরকম মনে হইতে পারে, এবং এমনও হইতে পারে তোমারটা কারেক্ট আমারটাও কারেক্ট। সুতরাং এটা কোনো চিন্তা কোনো ব্যাপার না। ঠিক আছে? তুমি জাস্ট নিজেকে প্রশ্ন করবা গল্পটা পড়ার পরে, মানে কবিতাটা পড়ার পরে, যে এইখান থেকে আমি কি মেসেজ পাইতে পারি। সো তুমি যে মেসেজটা পাইছো সেটাই বলো, ধরে নিবা যে সেটাই রাইটার তোমাকে এই মেসেজটা দিতে চাইছে থ্রু দা পয়েম, থ্রু দা শর্ট স্টোরি অর নভেল। ঠিক আছে? অর্থাৎ একটা ভালো থিম লেখার সবচেয়ে সহজ উপায় হলো পুরো লেখাটি পড়ার পর নিজের মনে যে মূল শিক্ষা বা বার্তাটি তৈরি হয় সেটি গুছিয়ে লেখা হচ্ছে তোমার থিম। ঠিক আছে? থিম হচ্ছে তুমি থিমটা পড়ার পরে, সরি কবিতাটা পড়ার পরে, শর্ট স্টোরি বা নভেলটা পড়ার পরে তুমি যে মেসেজটা পাইছো, তুমি যে মেসেজটা পাইছো, তোমার পাশের জন কি মেসেজ পাই সেটা দেখা দেখা দরকার নেই। তুমি যে মেসেজটা পাইছো সেটা নিজের ভাষায় গুছায় লিখবা, এটাকে বলা হয় থিম। ঠিক আছে? সো থিম খুব মানে কঠিন কিছু না, খুবই সিম্পল, খুবই একটা স্বাভাবিক একটা ব্যাপার। তোমরা সবাই একটু চেষ্টা করলে পাবা, আজকে যেটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করো, তাহলে আই হোপ তোমরা বুঝে ফেলবা। ঠিক আছে? সো আমি এই যে ড্রিম লংস্টন হিউজেসের একটা কমন একটা কবিতা আছে, এইটার বেসিসে আমরা কবিতা মানে থিম লিখবো। এই থিমটা লেখার আগে আমি একটা সাম আপ দিয়ে দিই, রিক্যাপ দিয়ে দিই যে আসলে আমরা কি নিয়ে কি কি করা লাগবে। আমি তোমাদের বলছিলাম যে আমাদের থিম মানে হচ্ছে কি করা, থিম মানে হচ্ছে যে কোনো একটা কবিতা গল্প বা উপন্যাসের মূল ভাব, অথবা আরো সহজ ভাষায় লেখক একটা টেক্সটের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে বা ছোট গল্পের মাধ্যমে যে বার্তা বা যে মেসেজ দিতে চায় রাইট মানে পাঠকদের কাছে, সেটাই হচ্ছে থিম। মানে সিম্পল ভাষায় মেইন মেসেজ। যদি তোমরা বলতে পারো থিম মানে কি, হ্যাঁ, থিম মানে হচ্ছে আমি বলতে পারি থিম মানে হচ্ছে মেইন মেসেজ, মেইন, এই যে মেইন মেসেজ অফ এনি টেক্সট। সিম্পল ভাষা থিম মানে কি, থিম মানে হচ্ছে তোমার মাথায় রাখবা, থিম মানে হচ্ছে কোন টেক্সটের, হুম, এই যে থিম, থিম মানে হচ্ছে কোন টেক্সটের মেইন মেসেজ। ঠিক আছে? কোন মেসেজ। ঠিক আছে? থিম সিম্পল ভাষা, থিম মানে হচ্ছে কোন টেক্সটের মেইন মেসেজ। সামারির মধ্যে, সামারির সাথে এইখানে থিমের পার্থক্য। সামারিতে কিন্তু মেইন মেসেজ বলে না, যে কি বলতেছে সেটা বিষয় না। সামারি হচ্ছে যা ঘটে গেছে, যা হয়েছে সেটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। আর থিম হচ্ছে যা ঘটে গেছে তা না, এখানে এই ঘটনার মাধ্যমে রাইটার যে মেসেজ দিতে চাইছে সেটা বলা কি সেটা হচ্ছে কি তোমার থিম। সো থিম, আচ্ছা আমি এখানে ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, থিম মানে বলা মেইন মেসেজ অফ এনি টেক্সট। আর সামারি হচ্ছে
ব্রিফ ব্রিফ ডেসক্রিপশন অফ এনি টেক্সট। ঠিক আছে, মাথায় রাখবা। সামারি হচ্ছে, সামারির সঙ্গে সামারি এবং থিম তোমরা গোলাই ফেলতে পারো, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম। সামারি মানে হচ্ছে কি, সামারি মানে হচ্ছে উম, কোনো কিছুর আহ কোনো একটা টেক্সটের, কোনো একটা গল্প, কোনো একটা উপন্যাসের হোয়াট এভার হ্যাপেন্ড, হোয়াট এভার গো থ্রো, যা কিছু হয়ে গেছে তার সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা, এবং ইম্পর্টেন্ট ডিটেলস গুলো। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডিটেলস গুলোকে কি করি আমরা, মানে ব্রিফলি ডেসক্রাইব করি, এগুলো বলে সামারি। আর থিম হচ্ছে কোন একটা টেক্সটের কি ঘটে গেছে সেটা না, কোন একটা টেক্সটের মাধ্যমে রাইটার কি বার্তা দিতে চাইছে সেটাকে বলা হয় কি, থিম। সো থিম হচ্ছে মেইন মেসেজ অফ এনি টেক্সট, গল্পের, সরি, কোন টেক্সটের মেইন মেসেজ। আর সামারি হচ্ছে কোন একটা টেক্সটের যে মূল ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। সো এটা মাথায় রাখবা, তাইলে আশা করি আর তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, এরপর কি বলছিলাম দেখো, এরপর বলছিলাম, যে এটা বলছিলাম থিমের বৈশিষ্ট্য। থিম হচ্ছে একটা পূর্ণ মূল বার্তা প্রকাশ করে, এটা পূর্ণাঙ্গ বাক্যে প্রকাশ করা হয়, এবং এটা সাধারণত সাধারণত থিমের মাধ্যমে, এই যে এখানে খেয়াল করে দেখবা, সাধারণত থিমের মাধ্যমে কি হয়, থিমের মাধ্যমে কোন একটা মেসেজ দেওয়া হয়। ইউনিভার্সাল থিম হচ্ছে একটা সার্বজনীন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা জীবনের উপলব্ধি। যেমন ধরো বুঝতে পারলাম না, রাখালের মানে মিথ্যেবাদী বা রাখালের ঘটনার মাধ্যমে আমরা একটা চমৎকার বা সার্বজনীন শিক্ষা পাই, সেটা কি, যে কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারোর সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না, কারো বিশ্বাস ভঙ্গ করা যাবে না। এইভাবে থিম হচ্ছে কোনো কিছু, এরকম কোনো কিছু যেটা ইউনিভার্সাল, যেটা সবার কাছে সত্য হয়, যেটা একটা সার্বজনীন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে থিমের বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে কি, থিম এবং টপিকের মধ্যে পার্থক্য। টপিক হচ্ছে, এই টপিক হচ্ছে এখানে লাভ হচ্ছে টপিক, হ্যাঁ, এই যে লাভ, ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে টপিক। আর এগুলোর মাধ্যমে দেখা গেছে যে রাইটার এই বার্তাগুলো বা এই শিক্ষাগুলো দিতে চাইছে, তো এগুলো হচ্ছে মূল ভাব, বা এগুলোকে বলা হয় কি, থিম, মূল ভাব বা থিম। হ্যাঁ, ওকে। তারপরে দেখি আমরা, তারপরে আর এরপর কি দেখি, হ্যাঁ, স্ট্রাকচার। স্ট্রাকচার বলছিলাম কি, আমাদের প্রথমে লিখতে হবে কি, একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, যেটা আমরা সামারি বেলায় করতাম। একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, এক সেন্টেন্স আমরা লিখে ফেলবো, মানে এক সেন্টেন্স আমরা টপিকটা পরিচয় করাই দিব। 2 নম্বর হচ্ছে মূল বা সেন্ট্রাল থিম, এটা আমরা এক সেন্টেন্সে, না পারলে ম্যাক্সিমাম 2 সেন্টেন্সে লিখবো, কারণ যেহেতু একটা ওয়ার্ড লিমিট আছে, চাইলেও বেশি লেখার সুযোগ নাই। 3 নম্বর হচ্ছে কি করা, উপসংহার, মানে আমরা যেটা বলি কনক্লুডিং, হ্যাঁ, কনক্লুশন, এই কনক্লুশন দিতে হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে স্ট্রাকচার। আমরা এইভাবে তিনটা, ম্যাক্সিমাম 3টা সেন্টেন্স, সরি, মিনিমাম 3টা সেন্টেন্স অথবা 4টা সেন্টেন্স মধ্যে আমরা কি লিখবো, থিম লিখে ফেলবো, যেহেতু আমাদের ওয়ার্ড লিমিট আছে। এবং এটা হচ্ছে কি কি করা লাগবে, মানে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে গল্প বা কবিতাটা পড়া লাগবে, এবং লিখতে হবে খুব সংক্ষিপ্ত আকারে, বড় বড় সেন্টেন্স লেখা যাবে না, এবং যা কিছু ঘটে গেছে সব বলা যাবে না। যেহেতু মেইন বার্তাটা, মেইন মেসেজ লিখবো, সেক্ষেত্রে বেশি লেখার সুযোগ নাই। 3 নম্বর হচ্ছে মানে কারেক্ট গ্রামার ইউজ করা লাগবে, যেন বানান ভুল না হয়, গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। ঠিক আছে, আর ইউনিট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি, ইউনিট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তোমাদের এই যে অরিজিনাল, মানে কপি করা যাবে না, ওয়ার্ড সেন্টেন্স কপি করা যাবে না। ঠিক আছে, তারপরে দেখি আজ এরপরে আমরা কি করব, এখানে একটা মানে কবিতা আছে, কবিতা পড়বো, এর কবিতা পড়ার পরে আমরা কবিতা থেকে একটা পোয়েম, মানে এখানে দেওয়া আছে, আমি স্যাম্পল লিখে রাখছি, যাতে করে তোমাদেরকে এটা ইজিলি ডেসক্রাইব করতে পারি, ডেমনস্ট্রেট করতে পারি। এখানে খেয়াল করে দেখো, এই কবিতাটা হচ্ছে ড্রিমস, খুব সিম্পলি বোঝা যায় এই কবিতাটা। কবিতার টপিক কি হবে, কবিতার টপিক হবে স্বপ্ন বা ড্রিম। এখানে বলছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, হ্যাঁ, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, কেননা যদি স্বপ্ন মরে যায় কি হবে, লাইফ ইজ এ ব্রোকেন উইংস বার্ড, জীবন হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। যদি স্বপ্ন থাকে না, মানুষের জীবন কি হয়, মানুষের জীবনে যদি স্বপ্ন থাকে না, মানুষের জীবন স্বপ্ন না থাকা, আর নৌকার কোনো মানে কিনা থাকা। একটা নৌকা চলতেছে, গাড়ি চলতেছে, কিন্তু মানে গাড়ি কোথায় যাবে, ড্রাইভার জানে না গাড়ি কোথায় যাবে, কোথায় নিয়ে যাবে। সো এরকম ভাবে একটা মানুষের জীবনে স্বপ্ন না থাকা, আর ড্রাইভার জানে না সে কোথায় যাবে, সেই সেম হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি জানো না তুমি কোথায় যাবা, তাহলে কিন্তু তোমার গন্তব্য মানে কি হয়ে যাবে, তুমি সারাদিন এমনি র্যান্ডম চলাফেরা করবা। তো এখানে বলছে লাইফ ইজ এ ব্রোকেন উইংস বার্ড দ্যাট ক্যানট ফ্লাই। যদি কি হয়, ডানা ভাঙা পাখি যেমন উঠতে পারে না, সিমিলারলি মানুষের জীবনে যদি কি না থাকে, এই যে কি বলে এটাকে, স্বপ্ন থাকে না, সেও ডানা ভাঙা পাখির মতো উঠতে পারবে না। মানে কি, একটা মানুষের, একটা পাখির জন্য ডানা যেমন জরুরি, সিমিলারলি একটা মানুষের জন্যও
সিমিলার ওয়েতে স্বপ্ন ততটা জরুরি। একটা পাখির যেমন ডানা, ডানা ছাড়া পাখির জন্য পাখি বলা যাবে না, একজন মানুষ তার জীবনে যদি স্বপ্ন থাকে না তাকেও মানুষ বলা যাবে না, কারণ মানুষ মানেই সে একটা অর্থপূর্ণ মিনিংফুল লাইফ লিড করবে, ঠিক আছে, কিন্তু তার স্বপ্ন নাই, সে জানে না তো সে কি করবে, কি করা দরকার, কি করা দরকার নাই। সো এই যে প্রথমে এইটা বলছে যে হোল্ড ফাস্ট ড্রিমস, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। কেন? ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংস বার্ড, জীবন হয়ে যাবে কার মতো? ডানা ভাঙা পাখির মতো। ডানা ভাঙা পাখির মতো হলে কি হবে? দ্যাট ক্যানট ফ্লাই, যদি পাখির ডানা থাকে না সে কি উঠতে পারে? সে উঠতে পারে না। সিমিলারলি একজন মানুষের জীবনে যে স্বপ্ন থাকে না, সেও হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো, সেও উঠতে পারবে না, মানে কি সেও লাইফে কিছু করতে পারবে না। তারপরে বলছে কি, আবার বলতেছে হোল্ড ফাস্ট ড্রিমস, জীবনকে, স্বপ্নকে আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো। হোল্ড মানে ধরা, আর ফাস্ট মানে কঠোরভাবে, শক্তভাবে। জীবনকে মানে স্বপ্নকে শক্তভাবে আঁকড়ে ধরো। কেন বলছে? আবার বলছে কেন? ফর ওয়েন ড্রিমস গো, এই গো মানে বেনিশ হয়ে যাবা, যখন স্বপ্ন থাকে না, হ্যাঁ, যখন স্বপ্ন চলে যায়, উধাও হয়ে যায়, স্বপ্ন যখন নাই হয়ে যায়, কি হয়? লাইফ ইজ এ ব্যারন ফিল্ড, জীবন হয়ে যায় ব্যারন ফিল্ড। ব্যারন ফিল্ড মানে কি? যে জমিতে কোনো ফসল উৎপন্ন হয় না, মানে বন্দা, অনুর্বর, ইনফার্টাইল, ঠিক আছে। জীবনে যদি স্বপ্ন থাকে না, জীবন হয়ে যাবে কিসের মতো? বন্দা জমির মতো, যে জমিনে কোনো ফসল ফলে না, ফসল উৎপন্ন হয় না। কেন ফসল উৎপন্ন হয় না? ফ্রোজেন উইথ স্নো, ধরো কোনো জমিতে যদি, এটা ইউরোপে হয়, ইউরোপের জন্য কমন চিত্র, যে ইউরোপের জন্য স্নো পড়ে, বরফ পড়ে, দেখবে রাস্তা কি হয়ে যায়, মাটি দেখা যায় না, বরফে আচ্ছাদিত, মানে কাভার্ড হয়ে যায়। তো এইরকম জায়গায় কি গাছ লাগালে গাছ হবে? গাছ হবে না। সিমিলারলি আমরা যদি চিন্তা করি আমাদের গ্রামে গঞ্জে যে জমি আছে, অনেক জমি আছে, জমিতে এখন আর কিছু হয় না, মানে গাছ জন্মায় না, ঠিক আছে। তো কি হয়? কারণ অনুর্বর হয়ে গেছে। সিমিলারলি আমাদের জীবনে যদি স্বপ্ন থাকে না, আমাদের জীবনটা কি হয়ে যাবে? ব্যারন ফিল্ড হয়ে যাবে। এই জন্য কবি কি বলতেছে? হোল্ড ফাস্ট টু ড্রিমস, জীবনকে, স্বপ্নকে আঁকড়ে ধরো। এই আঁকড়ে ধরো মানে কি? আঁকড়ে ধরো মানে হচ্ছে জীবনের জন্য কিছু করো, স্বপ্ন দেখো, আর স্বপ্নের জন্য স্ট্রাগল করো, হার্ড ওয়ার্ক করো, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে স্বপ্নকে আঁকড়ে ধরা। আর এখন তুমি চিন্তা করো, যদি এরকম হয় তাহলে খুব সিম্পলি বুঝবা, এইখানে কবি কি নিয়ে কথা বলছে? স্বপ্ন নিয়ে কথা বলতেছে, এটা হচ্ছে টপিক। এবং স্বপ্ন নিয়ে কেন কথা বলতেছে? কারণ স্বপ্নের কথা বলছে এই জন্য, কারণ কবি বলতেছে কি, যে জীবন হচ্ছে ব্রোকেন উইংস বার্ড, স্বপ্ন ছাড়া জীবন, সরি, কবি বলতেছে স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে ব্রোকেন উইংস বার্ড, মানে কি ডানা ভাঙা পাখির মতো, যা উড়তে পারে না। তার মানে কি? তার মানে জীবনের জন্য স্বপ্ন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। আবার 2 নম্বর প্যারা, 2 নম্বর স্ট্যান্সায় বলছে কি, জীবনে হচ্ছে ড্রিম হচ্ছে কিসের মতো? মানে স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে ব্যারন ফিল্ড। স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে কিসের মতো? ব্যারন ফিল্ড, অর্থাৎ অনুর্বর জমির মতো। এটা কেন বোঝানো বলছে? অনুর্বর জমির যেমন ফসল ফলে না, সিমিলারলি একজন মানুষ যার কোনো স্বপ্ন নাই, সেও লাইফে কিছু করতে পারবে না। তো এখানে কি বোঝানো হয়েছে? আমরা সিম্পলি চিন্তা করতে পারি যে কথা বলছে কি নিয়ে? স্বপ্ন নিয়ে। এবং সে বলতে চাইছে স্বপ্ন, ড্রিম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশাল ফর আওয়ার লাইফ, ফর আওয়ার মিনিংফুল লাইফ, ঠিক আছে। আমরা যদি একটা অর্থপূর্ণ জীবনযাপন করতে চাই, আমাদের স্বপ্ন থাকা লাগবে। সো এতে করে আমরা বুঝতে পারি কবি এখানে আসলে স্বপ্নের গুরুত্ব নিয়ে বলছে, ঠিক আছে। তো আমরা এখানে বলতে পারি যে কবি এখানে কথা বলছে স্বপ্ন নিয়ে, এবং এর মাধ্যমে, এই কবিতার মাধ্যমে কবি স্বপ্নের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। সো এইভাবে আমরা যত বা ভালো যত বেশি পড়বা, তত বেশি তোমার কাছে এই, মানে এই কবিতার মিনিংটা তত বেশি ক্লিয়ার হবে। যে যত, এজন্য বলছি রিড অ্যাটেন্টিভলি, খুব ভালোভাবে পড়া লাগবে। আচ্ছা, এখানে পাশে আমি কি করলাম, আমি রেডিমেড একটা আনসার লিখে রাখলাম, যাতে তোমাদের সামনে আমি ডেসক্রাইব করতে পারি বা ডেমনস্ট্রেট করতে পারি যে, এই যে দেখো এখানে কি করলাম, 3টা প্যারা আছে, দেখো 3টা, তোমাদের কিন্তু থিম লিখতে হবে এক প্যারায়। এখানে কিন্তু আমি আসলে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে 3 প্যারা করছি, হ্যাঁ। এই এক প্যারা, তারপরে এই হচ্ছে এক প্যারা, হুম, আর এই হচ্ছে এক প্যারা। যেহেতু বললাম যে একটা থিমের সামারির মতো 3টা স্ট্রাকচার থাকে, আমি 3টা স্ট্রাকচার ডেমনস্ট্রেট করার জন্য এখানে 3টা প্যারায় নিয়ে আসছি। মূলত কিন্তু এক প্যারায় হবে, তোমরা কিন্তু এই বোর্ডটা ডেফিনেটলি করবে না, আই হোপ। সামারি এক প্যারায় হবে, থিমও এক প্যারায় হবে, ঠিক আছে। সিঙ্গেল প্যারা, স্পেস দেওয়া যাবে না। আমি এখানে স্পেসে কেন দিছি? তোমাদেরকে বোঝানোর স্বার্থে, মানে ভুল বুঝবা না, ঠিক আছে। ওকে। সো কি বলছিলাম, প্রথমে আমরা কি লিখবো? একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। স্ট্রাকচারের প্রথমে কি, আমাদের স্ট্রাকচারের প্রথম কি লিখতে হয়? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে 1 নম্বরে কি হবে? 1 নম্বর লিখতে হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, হ্যাঁ। এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কোনটা? এইটা, এই যে এখানে বলছে যে
the central theme of the Langston Hughes poem Dreams is the vital importance of hope and ambition. ঠিক আছে, এই যে বলছিলাম না ইম্পর্টেন্স অফ হোপ এন্ড ড্রিমস, মানে কি এখানে ড্রিমস বলতে বোঝাচ্ছি মানুষের জীবনে ড্রিম মানে কি অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, হোপ মানে আশা। তোমার জীবনে যদি কোনো আশা না থাকে, এই যে তুমি পড়াশোনা করো, কেন পড়াশোনা করতেছো? কারণ তুমি জানো পড়াশোনা না করলে মানে পড়াশোনা করতে ভালো লাগে না, ঘুমাইতে ইচ্ছা করে, খেলতে ইচ্ছা করে, মানে মানে ঘোরাফেরা করতে ইচ্ছা করে পড়াশোনা বাদ দিয়ে, তারপর তুমি পড়াশোনা করো। কেন করো? কারণ তুমি জানো পড়াশোনা করলে কি হবে, পড়াশোনা করলে তোমার জীবনে একটা মানে একটা রেজাল্ট নিয়ে আসবে, এই রেজাল্ট তোমাকে ক্যারিয়ারে করতে সাহায্য করবে। সো তোমার মাঝে কি আছে, অ্যাম্বিশন আছে, এই অ্যাম্বিশনের ফলে কিন্তু তুমি পড়াশোনা করতেছো। এই যে তুমি ক্লাস করতেছো, কেন করতেছো? তোমার মানে ফ্রেন্ডসরা হয়তো অনেকে ক্লাস করতেছে না, পড়াশোনা করতেছে না, কিন্তু তুমি করতেছো কেন? কারণ তোমার স্বপ্ন আছে, তোমার একটা অ্যাম্বিশন আছে, তোমার একটা হোপ আছে। সো এইটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ ড্রিমস। লংস্টন হিউজেস এই কবিতার মধ্যে এইটা বোঝার চেষ্টা করছে। সো আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে এইটা বলে ফেললাম, ঠিক আছে? এই প্রথম সেন্টেন্স দেখো, একটা সেন্টেন্সের মধ্যে আমরা এটা বলে ফেললাম যে কবি লংস্টন হিউজেস এই কবিতার মাধ্যমে সে কি বোঝাতে চাইছে, ইম্পর্টেন্স অফ হোপ এন্ড অ্যাম্বিশন। সিম্পল লাইন, ইম্পর্টেন্স অফ হোপ এন্ড অ্যাম্বিশন, ঠিক আছে? তারপরে যে বললাম সেন্ট্রাল থিম, 2 নম্বরে আমরা লিখবো সেন্ট্রাল থিম। এই সেন্ট্রাল থিমে কি বলছে দেখো, দ্য পোয়েম এমফাসাইজেস দ্যাট হোল্ডিং ইনটু ড্রিমস গিভ লাইফ পারপোজ, ফ্রিডম, ভাইটালিটি অ্যান্ড অ্যাবান্ডনিং দ্যাম, মানে ঠিক আছে, ভাইটালিটি এগুলো দিয়েছে যে স্বপ্ন থাকলে আমাদের জীবনে এগুলো হয়। আমরা কি পাই? আহ স্বপ্নতে আমাদের যেটা জীবন অর্থপূর্ণ হয়, আমরা স্বাধীনতা পাই, আমাদের মানে প্রাণ শক্তি পাই। এবং পাশাপাশি আরেকটা কথা বলছিল যে স্বপ্ন না থাকলে কি হয়ে যায়, স্বপ্ন না থাকলে জীবন হয়ে যায় ব্যারন ফিল্ডের মতো, স্বপ্ন না থাকলে হয়ে যায় জীবন হয়ে যায় ব্রোকেন উইংস বার্ডের মতো। যে এটা বুঝতে হবে, ওয়াইল অ্যাবান্ডনিং দেম, মানে ওয়াইল অ্যাবান্ডনিং ড্রিম, যদি স্বপ্ন না থাকে, স্বপ্নকে আমরা পরিত্যাগ করি, কি হবে? লিভস এ পারসন ফিলিং স্ট্যাগনেন্ট, নিশ্চল, রেস্ট্রিক্টেড, লিমিটেড বা সীমিত, এন্ড স্পিরিচুয়ালি এমটি। দেখছো, কবিতার মাধ্যমে ক্রাইটা কিন্তু এই বার্তা দিতে চেষ্টা করছে যে যদি স্বপ্ন থাকে তো অনেক বড় ব্যাপার, আর স্বপ্ন না থাকলে জীবন হয়ে যাবে কিসের মতো, ব্রোকেন উইংস বার্ডের মতো হয়ে যাবে, তারপরে হয়ে যাবে ব্যারন ফিল্ডের মতো হয়ে যাবে, তাই না? তো একদিকে স্বপ্ন থাকলে তোমার জীবনে আসবে অর্থ, আসবে তোমার জীবনে স্বাধীনতা, আসবে তোমার জীবনে সমৃদ্ধি আসবে। অন্যদিকে স্বপ্ন না থাকলে, স্বপ্ন না দেখলে জীবন হয়ে যাবে কিসের মতো? এখানে কবি বলছে ব্রোকেন উইংস বার্ডের মতো অথবা ব্যারন ফিল্ডের মতো। আর এখানে সে বলছে কি, যদি স্বপ্ন থাকে আমরা জীবন কি পাবো? লাইফ হবে পারপাসফুল, ফ্রিডম আসবে, ভাইটালিটি আসবে। হ্যাঁ, ওয়াইল, ওয়াইল মানে অন্যদিকে, ওয়াইল মানে কি অন্যদিকে, মানে অন্যথায়, যদি অর্থাৎ স্বপ্ন না থাকে, যদি ওয়াইল অ্যাবান্ডনিং দেম, এখানে বলছে যদি স্বপ্ন না থাকে, ওয়াইল অ্যাবান্ডনিং দেম মানে কি, যদি স্বপ্ন না থাকে, এই যে ওয়াইল অ্যাবান্ডনিং দেম, যদি স্বপ্ন না থাকে কি হবে? লিভস এ পারসন ফিলিং স্ট্যাগন্যান্ট, রেস্ট্রিক্টেড এন্ড স্পিরিচুয়ালি এমটি। তাহলে একটা মানুষ কি হয়ে যাবে? ব্রোকেন উইংস বার্ড হয়ে যাবে, ব্যারন ফিল্ডের মতো হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন মেসেজ। এটা বলতে চাই তোমার জীবনে স্বপ্ন থাকা উচিত। স্বপ্ন মানে অ্যাম্বিশন, স্বপ্ন মানে হোপ। হ্যাঁ, তোমার যদি স্বপ্ন থাকে তুমি জীবনে অনেক কিছু পাবা, জীবন অর্থপূর্ণ হবে, জীবনে স্বাধীনতা আসবে, জীবনে সমৃদ্ধি আসবে। অন্যদিকে যদি জীবনে কি কি থাকে না, স্বপ্ন বা এই যে অ্যাম্বিশন থাকে না, জীবন হয়ে যাবে সীমিত, জীবন হয়ে যাবে পরিত্যক্ত, জীবন হয়ে যাবে একেবারে বিষণ্ণ, বিবর্ণ। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন মেসেজ। তারপর তো কি বললাম ফাইনালে, টু কনক্লুড। তো এখান থেকে আমরা বলতে পারি যে টু কনক্লুড, লাইফ ইজ ইম্পর্টেন্ট, সরি সরি, এখানে বলতে বলতে এখানে হবে ড্রিম ইজ ইম্পর্টেন্ট। এখানে কি হবে? হ্যাঁ, এই ভুলটা করে ফেললাম আমি। এখানে লাইফ হবে না, হবে নাকি ড্রিম ইজ ইম্পর্টেন্ট, ড্রিম। হ্যাঁ, এখানে হবে ড্রিম, এই যে খেয়াল করো, এখানে হবে ড্রিম ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে ড্রিম ইজ ইম্পর্টেন্ট ফর এ মিনিংফুল লাইফ। তো ফাইনালি আমরা কি বলে শেষ করলাম? ফাইনালি আমরা একটা মেসেজ মানে মানে টোটাল কি খেয়াল করো তুমি, এই সম্পূর্ণ মধ্যে কি আমরা কিন্তু কবিতার যে মেইন মেসেজ, কবিতার মেইন মেসেজ ওই যে বলছিলাম মনে আছে সামারি রাইটিং, মানে প্যারাগ্রাফ এবং সামারির মতো মতো সময়, যে বার্গারের মাঝখানে যে অংশটা, এই রয়েছে বার্গারের মাঝখানের অংশটা, বুঝছো? যে কবি কবিতার মাধ্যমে এটা বলার চেষ্টা করছে জীবনে স্বপ্ন থাকলে জীবন হবে অর্থপূর্ণ, সমৃদ্ধ, এবং হচ্ছে জীবন স্বাধীনতা আসবে, বা তোমার স্বপ্ন সব স্বপ্ন পূরণ হবে এক সময়, তোমার জীবন হবে খুবই উপভোগ্য। আর অন্যদিকে জীবনের স্বপ্ন না থাকলে জীবন হয়ে যাবে কিসের মতো? জীবন হয়ে যাবে আম, 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 ডানা ভাঙা পাখির মতো, জীবন হয়ে যাবে অনুর্বর জমির মতো। তাই না? এই যে কথাগুলো, এইটা হচ্ছে মেইন মেসেজ, এইটা হচ্ছে মেইন ব্যাপার। বা ওই যে বার্গারের মাঝখানে যে পার্টটা, ওটার মতো। আর এইটা বোঝানোর জন্য আমরা শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিলাম এবং শেষে একটা কনক্লুশন দিলাম।
বুঝছো, ওই যে বার্গারের উপরের এবং নিচের বনের মতো। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি থিম লুকস লাইক। ঠিক আছে? সো তোমরা যদি এইগুলো খেয়াল করে পড়াশোনা করো, আই হোপ, আই স্ট্রংলি বিলিভ যে তোমরা ভালো করবা। তোমরা মানে 8, 7 আউট অফ 8 অথবা 8 আউট অফ 8 পাবে ইনশাআল্লাহ। আই হোপ তোমরা আজকে ক্লাসটা বুঝতে পারছো। তো এই ক্লাসটা আবার দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ, যদি কোন কনফিউশন থাকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এগুলো এগুলো ঠিক করে দেবো। সো আজকে এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান।